একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ও বেশ কিছু নিষ্পাপ প্রাণের অকাল মৃত্যু, যা জন্ম দিয়েছে দেশের মানুষের হাজারো প্রশ্নের। একটি F-7 যুদ্ধ বিমান আর তার রহস্যময় পতন। স্কোয়াড্রন লিডার তৌকিরকে কি জাতীয় বীরের তকমা এত সহজেই দেয়া যায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো অনেক অজানা অধ্যায়? যতক্ষণ না ফ্লাইট রেকর্ডার উদ্ধার হচ্ছে, ততক্ষণ জনসাধারণের মনে জেগে উঠছে একের পর এক সংশয়ের পাহাড়। পাশাপাশি এখনো অবধি মেলেনি বেশ কিছু সহজ প্রশ্নের উত্তর। বিমান দুর্ঘটনার ফলশ্রুতিতেই প্রথমে সবার মনে যেই প্রশ্নটি উকি দিচ্ছে, কন্ট্রোল রুম থেকে ইজেক্ট করার নির্দেশ আসার পরেও কেন পাইলট তা শোনেননি? কেন নিয়ন্ত্রণহীন বিমানটিকে ম্যাক্স স্পিডে এয়ারবেসের দিকে ছোটালেন? ম্যাক্স স্পিড অর্থাৎ ঘন্টায় প্রায় 1200 কিলোমিটার। একটি বিকল বিমান কি সত্যি এত গতি তুলতে পারে, নাকি অন্য কোনো কারণ ছিল এই অবিশ্বাস্য গতির পেছনে? অনেকেই বলছেন পাইলট নিজের জীবন বাঁচাতে চাইলেই অনেক আগেই ইজেক্ট করতে পারতেন, কিন্তু পাইলট একেবারে শেষ মুহূর্তে ইজেক্ট করেছেন। কিন্তু প্রশ্ন হলো, কেন শেষ মুহূর্তে পাইলট ইজেক্ট করলেন? বাস্তবিকভাবে ইজেক্টের ভয়াবহতা সম্পর্কে আমরা কতটুকুই বা বুঝি? পাইলট নিজেকে ইজেক্ট করলে বিমান থেকে 20 জি ফোর্সের সমান গতিতে পাইলটকে ছুড়ে মারার মতো অনুভূত হয়। এর ফলে পৃথিবীর মধ্যাকর্ষণের চেয়ে 20 গুণ বেশি এই তীব্র বল মেরুদণ্ডকে সংকুচিত করে এবং মেরুদণ্ডের ফাটল, ঘাড়ের আঘাত বা নরম টিস্যুতে আঘাতের মতো গুরুতর আঘাতের কারণ হতে পারে। অনেক ক্ষেত্রে ইজেক্টের পর পাইলটের হাড্ডি পর্যন্ত ভেঙে যায় উচ্চ গতির কারণে। ইজেক্টের ফলাফল যেহেতু একই, তাহলে কি কারণে পাইলট একেবারেই শেষ মুহূর্তে ইজেক্ট করলো? শুরুতেই করলো না কেন? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি পাইলট শুরুতে চেষ্টা করেও নিজেকে ইজেক্ট করে উঠতে পারেননি, নাকি অন্য কোনো স্বপ্ন তাকে আঁকড়ে ধরেছিল যে শেষ মুহূর্তে তাকে ইজেক্ট করতে হলো? মাইলস্টোন স্কুল থেকে 100 মিটার দূরে বিরুলিয়া নদী, 500 মিটারের মধ্যে আশুলিয়া নদী, 800 থেকে 1000 মিটারের মধ্যে তুরাগ নদী এবং 1000 থেকে 1200 মিটারের মধ্যে অবস্থিত বিশাল জনশূন্য ইজতেমা ময়দান থাকতে কেন জনবহুল দিয়াবাড়িতে বিমানটি আছড়ে পড়ল? পাইলট কি চাইলেই পারতেন না এসব জলাশয় কিংবা বিশাল ফাঁকা ইজতেমা ময়দান খ্যাত মাঠটিকে বিমান ল্যান্ডিং এর জন্য ব্যবহার করতে? নাকি পাইলট তার জীবনের প্রথম সলো ফ্লাইটটিকে ব্যর্থ হতে দিতে চাননি? আর ঠিক এ কারণেই জনবহুল এলাকায় বিমান দুর্ঘটনার ক্ষতির আকার মারাত্মক আকার ধারণ করতে পারে এটি জানা সত্ত্বেও পাইলট চেয়েছিলেন তার এয়ারক্রাফটটিকে পূর্ব নির্ধারিত এয়ারবেসে নিয়ে যেতে। তবে কি ক্যারিয়ারের স্বপ্ন, পদোন্নতির আকাঙ্ক্ষা এসবই তাকে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল? 2330 কেজি জ্বালানি নিয়ে একটি যুদ্ধ বিমান যখন একটি ভবনের উপর আছড়ে পড়ে, তখন প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপন্ন হতে পারে। বিমান বাহিনী কি এটি জানতো না? তাহলে 2.5 কোটি মানুষের আবাসস্থল এই রাজধানী ঢাকা শহরে কেন একজন নতুন পাইলটকে একা এই ধরনের সলো ফ্লাইং প্রশিক্ষণে পাঠানো হলো? জনগণ এখন একটি নিরপেক্ষ তদন্ত চায়। পূর্বের অনেকগুলো বিমান দুর্ঘটনার পর বহুল প্রচলিত একটি শব্দ ব্ল্যাক বক্স বা ফ্লাইট রেকর্ডার খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন কথা জনগণ এখন আর শুনতে চায় না। দেশের সাধারণ মানুষদের মনে বিমান বাহিনীর গর্বিত সদস্যদের পেশাদারিত্ব নিয়ে কোনো সন্দেহ না থাকে, এজন্য জনগণের দাবি ব্ল্যাক বক্স সহ এয়ারক্রাফটের পূর্ণ জিপিএস লগ এবং এটিসি টাওয়ার কমিউনিকেশন প্রকাশ করা হোক। সত্য উদ্ঘাটন করে এরকম মর্মান্তিক দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে উপযুক্তদের সঠিক বিচারের আওতায় নিয়ে আসা হোক, যাতে করে পরবর্তীতে আবারও কোনো দুর্ঘটনায় দেশমাতৃকা না হারায় তার অপূরণীয় সম্পদখ্যাত পাইলট অথবা দেশের সাধারণ জনগণ।